বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন ঋতুপর্ণা সরকার। আপনারা জানেন, উনি বর্তমানে একজন কলেজের প্রফেসর। শিক্ষকতার পাশাপাশি উনি ভৌতিক যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এইসব বিষয়ে উনি রিসার্চও করেন। এর আগে উনি ওনার কাছ থেকে অনেকগুলো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন, অলৌকিক জোনকে সমৃদ্ধ করেছিলেন। আজও একটা ঘটনা, এই ঘটনার ইনভেস্টিগেশন উনি নিজে করেছিলেন। তার ওপর বেস করে ঘটনাটা বলছি, আশা করি তোমাদের কাছে একটা নতুন একটা ঘটনা উপহার দিতে পারবো। চলো সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। প্রথমে বলে দিই, ঘটনাটা 2017-2018 সাল, মানে ওই সময়কার ঘটনা। এবার ঘটনার টাইমিং বলেছে, এবার আমি শুরু করছি। ঘটনার যা মেন চরিত্র, তার লাইফ দিয়ে উনি ঘটনাটাকে সেইভাবে কিভাবে কি ঘটছিল তার জীবনে সেভাবে উনি লিখেছেন, আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সকালবেলায় শুরু হলো মন খারাপ দিয়ে প্রদীপ্ত। সঙ্গে বিদিশার সঙ্গে ঝগড়াটা আজ একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে মর্মান্তিক শব্দে ছড়িয়ে পড়ল বহুজাতিক ফ্ল্যাটের চারিধারে। গতকালের রাতের সিংঘানিয়া গ্রুপের সাকসেস পার্টির ছবিতে বিদিশার ফেসবুক ওয়ালে ভর্তি। সেই ছবি প্রদীপ্তর ফেসবুক নোটিফিকেশানও এসেছে। প্রদীপ্ত চোখটা জ্বালা করছে। বুক খোলা রয়্যাল ব্লু গাউনের বিদিশার দিকে চোখ রাখা যাচ্ছিল না। এত রূপ যে ঝলসে যাচ্ছে চারিধারে। তাকে জড়িয়ে রয়েছে নরেশ সিংঘানিয়া গ্রুপের কর্ণধার। 65 বছর বয়সী কাঁচাপাকা চুলে নরেশ সিংঘানিয়ার হাতের বিদিশা যেন এক ময়ূরের পালকের মতন লাগছে। উফ, এটা কি করলি তুই? আদর করে বিদিশাকে বিটস বলে ডাকত প্রদীপ্ত। নিজের উন্নতিতে ভুলে গেলি 6 বছরের ঘনিষ্ঠ সম্পর্ক, একসঙ্গে থাকার প্রতিশ্রুতি? কেন করলি এমন? রাগে চোটে প্রদীপ্ত একটা মস্ত ঘুষি মারল কাঁচের ছোট টেবিলটায়। ঝনঝন করে ভেঙে গেল টেবিলটা। প্রদীপ্তের হাতে কাঁচ আর রক্ত। আওয়াজ শুনে ছুটে এসেছে বিখ্যাত কার্ডিওলজিস্ট বাবা অলোক রঞ্জন বাবু ও তার স্ত্রী, তিনিও স্ত্রীরোগ বিশেষজ্ঞা পিয়ালি দাস। অত্যন্ত সমৃদ্ধময় ফ্ল্যাটে সাত সকালে হুলস্থুল পড়ে গেছে। অলোকবাবু বিরক্তি হয়ে বলছেন, তুমি কি একটা দিনের জন্য কাউকে শান্তি দিতে শেখোনি? ডাক্তার দম্পতির সন্তান প্রদীপ্ত দাস। তারা ছোটবেলা থেকেই চেয়েছিলেন ছেলে তাদের মতো বড় ডাক্তার হবে, তাদের সঙ্গে হসপিটাল জয়েন করবে, প্রতিদিন রুগী, হসপিটাল, অপারেশন এসব নিয়ে ব্যস্ত থাকবে। সেখান থেকে কর্পোরেট লাইফে ছেলে চলে গেল, সেটা তাদের পছন্দ ছিল না। আসলে প্রদীপ্ত চেয়েছিল বাংলা অনার্স নিয়ে পড়াশুনো করতে, আর্টস, কালচার এসব বিষয় তার সবথেকে বেশি প্রিয় ছিল। বাবা মা চাপে পড়ে জয়েন্ট এন্ট্রান্স দেয় বটে, চান্স পায় না। তারপর আবার বাবা মা প্রচুর টাকা খরচ করিয়ে তাকে প্রাইভেট থেকে পড়াশুনো করে MCA পাশ করায়। তারপরে কর্পোরেট ওয়ার্ল্ডে সে ঢুকে যায়। তারপর থেকে অন্যরকম জীবন। ওখানেই তার আলাপ হয় বিদিশা চৌধুরীর সাথে। বিদিশা একটি মধ্যবিত্ত বাড়ির মেয়ে, কেরিয়ার ওরিয়েন্টেড, ভীষণ কেরিয়ারের দিকে ফোকাস এমন একটা মেয়ে। হাসি খুশি, চঞ্চল, প্রাণোচ্ছল স্বভাব। দুজনের মধ্যে প্রচণ্ড বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব আস্তে আস্তে ভালোবাসায় রূপান্তরিত হয়। আস্তে আস্তে দুটো বাড়িতেই জানানো হয়। প্রদীপ্তর বাবা মা মেয়েটিকে, প্রাণচঞ্চল হাসিখুশি মেয়েটিকে বাড়ির বউ হিসাবে, ভবিষ্যৎ পুত্রবধূ হিসাবে একদম মেনে নেন। কোনো সমস্যা ছিল না, সব কিছু ঠিকঠাক চলছিল। তারপরে তারা সিংঘানিয়া কোম্পানিতে দুজনেই জয়েন করে। সেখানে জয়েন করার পর থেকে তাদের জীবনটা একেবারে আস্তে আস্তে বদলে যেতে শুরু করে। বিদিশা আস্তে আস্তে প্রতিবার একটার পর একটা স্টেপ এগোতে থাকে। প্রদীপ্তর সেভাবে চাকরি করে, বাড়ি আসে যায়, তেমনভাবে ওর মতন অতটা ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিল না, অতটাও ফোকাস ছিল না যতটা বিদিশা ছিল। প্রতিটা মুহূর্তে আরও কিছু অ্যাচিভ করব, এই করতে করতে একটা সময় অসৎ উপায় অবলম্বন করে। কিভাবে কোম্পানির সিইওর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। আস্তে আস্তে দুজনের মধ্যে সম্পর্কে ফাটল ধরছিল, দূরত্ব তৈরি হচ্ছিল, এবং সেটা প্রদীপ্ত বহুদিন ধরে বুঝতে পেরেছে যে তাদের সম্পর্কে একটা দূরত্ব হয়ে গেছে, কিছু ঠিক হচ্ছে না। তারপরেই একদিন তাদের কোম্পানির সিইওর পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা, একসঙ্গে ফটো, তারপর সবটুকু তো বললাম। তারপরেও প্রদীপ্ত তার কাছে সম্পর্কের জন্য আরতি জানিয়েছে,
সম্পর্কটাকে ভাঙতে চায় না, তুমি ভুল করছো, এতদিনের সম্পর্ক ভেঙে ফেলো না, ইত্যাদি ইত্যাদি। ও অনেকদিন ধরে বুঝতে পারছিল যে বিদিশা আমার থেকে সরে যাচ্ছে। অফিসের কাজের সময় শেষ হলেই কোথায় যে সিওর গাড়ি চেপে কোথায় চলে যায়, সারা রাত থাকে না, ফোন ধরে না, পরের দিন কখন ফেরে কোনো কিছুই ঠিক ঠিকানা নেই। একটা দুটো মেসেজে উত্তর দেয়, কখনো তাও দেয় না। তারপরে যখন সরাসরি এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে তখন বললেন যে আমি ওনার সঙ্গে লিভ ইনে যাচ্ছি, আর যদি কোনো দিন এর থেকেও ভালো অপরচুনিটি পাই তাহলে এখন এনাকে ছেড়েও তার কাছে চলে যাব। আমার এটা বলতে কোনো লজ্জা নেই, কারণ তোমার মতন একটা বড়লোক বাবার আদরের দুলাল, গান গাও, আজে বাজে কবিতা লেখো, হাবিজাবি জামা কাপড় পরো, কোনো স্টাইল নেই, ফ্যাশন নেই, কোনো লাইফে কোনো গোল নেই, তোমার সঙ্গে থাকলে কেউ উন্নতি করতে পারে না। আজে বাজে একটা ক্যাবলা ক্যাবলা জীবনযাত্রা তোমার। তুমি তোমার মতন থাকো, আমাকে একদম বিরক্ত করো না, আমাদের পথ আলাদা। সব শেষ। চোখের সামনে 6টা বছরের সম্পর্ক প্রদীপ্ত শেষ হয়ে যায়। বিদিশা তার থেকে দূরে চলে যায়। তার লিভ ইন রিলেশন একদম ওপেনলি প্রদীপ্তর কাছে সে বলে দিয়ে চলে গেছে। এরপর আর কাছে তার কিছু থাকে না। কিছু উপায় না দেখে দীর্ঘদিন নিজেকে বাড়িতে বন্দি করে নিয়েছিল প্রদীপ্ত। কিচ্ছু ভালো লাগতো না তার। বাড়ির অনেক দিনের পুরনো পরিচারক মহেশদা, সে দেখাশুনো করতো, খুব ভালোবাসতো, মা বাবার থেকেও বেশি ভালোবাসা তার কাছে সে পেত। তাছাড়া বাবা মাও তার কোনো খবর রাখতো না, ভাবতো ছেলেটা একেবারে রাবিশ, একে দিয়ে কিছু হবে না, জীবনে কোনো কিছু করতে পারবে না। ও বিদিশা ওই জন্যই ওকে ছেড়ে চলে গেছে, ভালোই করেছে বোধহয়। নিজের ছেলেই তাদের চোখে একদম বিষ হয়ে গেছিল। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি টানা কটা মাস সে চুপচাপ ঘরে নিজেকে বন্দি করে রেখেছিল। ফেব্রুয়ারি 2018 সালে সে নিজেকে এই জায়গাটা পরিবর্তন করতে চায়। প্রতিটা সময় বিদিশার সঙ্গে কাটানোর সময়, তাদের ভালো মুহূর্ত, তারপরে সব সময় কানে আসছে যে সে বন্ধুদের মারফত যে তাকে বিয়ে করবে, তারা একসঙ্গে বিদেশ চলে গেছে, কোম্পানিতে আরও বড় পজিশন হোল্ড করছে, ইত্যাদি ইত্যাদি। আর কোনো দিন প্রদীপ্তর আর কোনো চান্স নেই তার লাইফে। থাকতে চাইল না, কলকাতা ছাড়তে চেয়েছিল, এবং কলকাতা ছাড়তে চেয়েই সব কিছু ত্যাগ করে অনেক জায়গায় অ্যাপ্লাই করছিল। চাকরি করার জন্য না, নিজেকে ওই মুহূর্তে ওখান থেকে পালিয়ে নিয়ে যেতে চাইছিল। আত্মহত্যার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। নয়ডাতে জব পায়। নয়ডাতে গিয়ে সেখানে বহুতলে, ওখানকার একটা অন্যরকম পরিবেশ। দিল্লিতে এবার তার প্রথমবার, কিন্তু সেখানেও দেখে যে এখানে কলকাতার থেকে অবস্থা এখানে আরও খারাপ, এখানে মানুষটা আরও বেশি প্রফেশনাল। সেখানেও লোকে তার জামা কাপড় পোশাক পরিচ্ছদ দেখে জাজ করছে। এখানেও প্রতি মুহূর্তে সে কোম্পানিতে পিছিয়ে পড়ছে। সব কিছুর মধ্যে অপমান, অসম্মান আর একাকিত্ব যেন প্রতিটা মুহূর্তে ঘিরে ধরছে। তার মন মেজাজ ভালো ছিল না, স্বাভাবিক মন মেজাজ ভালো না থাকলে তার কাজেও মন বসতো না। সে তো পালিয়ে আসতে চেয়েছিল, কাজ করবো বলে তো সে নয়ডায় ছুটে আসেনি। তো পালাতে 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 একটা সময় মনে হলো যে না, এবার আমার জীবন থেকেই পালিয়ে যাওয়া উচিত, আর এই জীবনটাকে বয়ে বেড়াতে পারছি না। বিদিশা চলে গেছে, মা বাবার ভালোবাসা সেভাবে কোনো দিন পায়নি, মা বাবা তাকে বোঝেনি, প্রচুর অভিযোগ তার দেখাশুনো সমস্ত কিছু, যেটুকু ভালো স্মৃতি তার মহেশদাকে নিয়ে, ভালোবেসে খাওয়ানো, ভালোবেসে তার সঙ্গে কথা বলা, গল্প করা, সব কিছু মহেশদা। এভাবে চলতে পারে না। নয়ডা মেট্রোর সামনে একদিন ভেবেই ছিল আজকে আমি জীবন শেষ করতেও যাচ্ছিল। প্রতিটা মুহূর্তে যখন একটু একটু করে মেট্রো রেলটা এগিয়ে আসছিল, মনে হচ্ছিল ব্যাস এবার বোধহয় শেষ, একটুখানি যন্ত্রণা তারপর শান্তি। কিন্তু না, সেদিন সেই শান্তিও তার কপালে ছিল না। বড় সড়ো লম্বা চওড়া একজন জাট অফিসার তাকে একদম যা তা কথা বলে টেনে নিয়ে চলে আসে। বলেছে, পাগল নাকি, ডাক্তার দেখাও, মানসিক অসুস্থ, এখানে মরতে এসছো। ব্যাস, তার মরাও হলো না। মনে মনে ভাবছিলাম, আমি এতটাই অভাগা, আমার মৃত্যুও আসে না। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, এই ভাবছিল। আর নিজের প্রতিটা মুহূর্ত একাকিত্ব আরও বেশি করে অনুভব করছিল। নয়ডায় ফ্লাইওভারের ওপর প্রতিটা মুহূর্তে দাঁড়িয়ে থাকতো, প্রতিটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো কি দুরন্ত গতিতে গাড়ি ছুটছে, তার সঙ্গে মানুষও ছুটে বেড়াচ্ছে, কত ব্যস্ত সবাই, সবার কত কাজ, সবার হয়তো জীবনে আপনজন আছে, সবার হয়তো ভালো লাগার একটা জায়গা আছে, একটা তাগিদ আছে বাঁচার, তাই জন্য তারা ছুটে চলেছে। তার তো আর কোনো তাগিদ নেই, তার তো কেউ নেই, বাঁচার কোনো দরকার নেই, কী করবে?
এবার চলে যাওয়াই ভালো। এরপর দ্বিতীয় দিন যখন সে অ্যাটেম্প্ট নেয়, তখনই পিঠে একটা ঠান্ডা হাত। পেছন ফিরে দেখে একটা লম্বা চওড়া ডেনিম জিন্স শার্ট পরা খোলা চুলের একটি মেয়ে ফরফর করে ইংলিশে কথা বলছে। অবাক হয়ে যায়। হ্যাঁচকা মেরে মেয়েটি তাকে পেছনে টেনে নেয়। তারপর বলতে থাকে, কি মরতে যাচ্ছিলে? কেন, জীবনে আর কিছু খুঁজে পাচ্ছ না? প্রদীপ্ত বেশ চমকে গেছে। একেতে তো সে মানসিকভাবে বিধ্বস্ত, তারপর হঠাৎ করে এবারেও যখন সে জিততে পারলো না, মেয়েটি খিলখিল করে হেসে বলল, যা, আজকেও আর তোমার চলে যাওয়া হলো না। অনেকটা সময় দুজনে কথা বলল। প্রদীপ্ত এবার অবাক হয়ে গেল, মেয়েটি তার সব কিছু জানে। তার নাম প্রদীপ্ত দাস, কলকাতা থেকে এসছে, MCA করেছে, আর্টস নিয়ে পড়তে চেয়েছিল, বাবা মা রাজি হয়নি, বিদিশা জীবন থেকে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি এবার নিজের পরিচয় দেয়, আমি স্মিতাঞ্জলি হেগড়ে, কর্ণাটকের বাসিন্দা, MCA করেছিলাম এই নয়ডাতেই। তুমি যে টাওয়ারে আছো তার 2টো টাওয়ার পরে আমি জব করি। অনেক দিন ধরে তোমাকে দেখছি, নজরও রাখছি, কিন্তু আজকে তুমি যখন এরকম একটা ঘটনা ঘটাতে যাচ্ছ তখন আমি তোমাকে ধরে ফেললাম। আমি তোমার সব কিছু জানি। প্রদীপ্ত বলছে, এটা কী করে সম্ভব? আমার সম্পর্কে এত? বলুন, আমার আলাদা ক্ষমতা আছে, আমি সব জানতে পারি। তারপরে নয়ডাতে আসার পর কোথায় থাকে, কি করে, অফিসে তার সিচুয়েশান কেমন, সমস্তটা ডিটেলে বলে দিল। ধপ করে বসে পড়ে প্রদীপ্ত। তারপরে এক কথা দু কথায় তার সঙ্গে অনেকটা কথা হয়। বলে, সারাদিন তো কিছু খাওনি, আজকাল তো তোমার খেতেও ইচ্ছে করে না। একটা ব্যাগ থেকে বিস্কিটের প্যাকেট দিয়ে প্রদীপ্তকে এগিয়ে দিল, যে নাও চলো বিস্কুট খাও, আরে কিছু খাও, পরে এইসব নিয়ে ভাববে। গান গাও, এত সুন্দর করে কবিতা লেখো, শুধু শুধু জীবনটা শেষ করবে কেন? জীবনটা অনেক ভালো, অনেক সুন্দর। একটা মেয়ের জন্য এভাবে লাইফটা শেষ করে দেবে? এ কী কথা? এরকম আমার হয় নাকি? নতুন করে বাঁচো, নতুন করে নিজেকে বোঝো, দেখো, এটা করো না, এটা ভুল, এটা পাপ। প্রদীপ্ত মেয়েটার কথায় পুরো সম্মোহিত হয়ে গেছিল। এত ভালোভাবে এই বিস্কিটের প্যাকেটটা দিয়ে খাও বলেছিল, লাস্ট শেষবারের মতো তাকে মহেশদা বলেছে। এভাবে ভালোবাসা, এভাবে আপন জনের ছোঁয়া কোনোদিন পায়নি। বললো, আমি তো এখানে একা, তুমিও একা, চলো না আমরা দুজন বন্ধু নই, তোমার সমস্যা আমাকে বলবে, আমি তোমার কথা শুনবো, আমি তোমার বন্ধু হব। পৃথিবী ছেড়ে যাবে কেন? পৃথিবীতে কত সুন্দর জায়গা। সেই দিন প্রথমবার মনে হলো একজন অনেক বড় কেউ একজন এসে তার মনের সবটুকু ব্যথা যন্ত্রণা একটা লহমায় শেষ করে দিল। তারপর থেকে প্রতি মুহূর্তে নিজের মতো করে বাঁচতে ইচ্ছা করতো। জীবনটা আস্তে আস্তে পাল্টাতে শুরু করলো। জামা কাপড়, পোশাক পরিচ্ছদ। এবার স্মিতা, তার নতুন বান্ধবী, তাকে নিয়ে গিয়ে কেনাকাটি শুরু করলো। একদিন অফিস থেকে বেরিয়ে বাড়িতে এসেছে নয়ডার কোয়ার্টারে। সেখানে আসার পর ভেবেছে যে একটা ভালো সালোতে যাই, আমার এই চেহারাটার একটা একটা নতুনত্ব কিছু দরকার, একটা মেকওভার আমার দরকার। তারপরেই আবার স্মিতার সঙ্গে দেখা। কি আজকে আবার নতুন করে নিজেকে গড়ে নিতে চাইছো নাকি? বললো, হ্যাঁ। সব কিছু একসঙ্গে, তারা শপিং করা, নতুন মেকওভার, কি ভালোবাসে দুজনে, কথা গল্প। একটা পার্কে গিয়ে বসে, চলো না একটা পার্কে গিয়ে বসি আজকে। তারপরে ওর গল্প শোনা শুরু করলো, স্মিতার কথা, যে স্মিতা তুমি তোমার কথা বলো, তুমি তো এতদিন আমার কথা বললে, আজকে তোমার কথা বলো। তখন স্মিতা বলে, আমি কর্ণাটকে, ওখান থেকেই পড়াশুনো করেছি, ওখানেই জন্ম, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমিও প্রচণ্ড, আমার বাবা উচ্চাকাঙ্ক্ষী, বাবা খুব বড় অফিসে চাকরি করেন। বাবা সবসময় চেয়েছিলেন যে আমি মেয়ে উঁচু পদে চাকরি করুক, জীবনে হারবে না, এগিয়ে যাবে, সাধারণ জীবনযাপন করবেন। আর মা পুরো উল্টো, মা একদম ঘরোয়া আটপৌরে মানুষ, ঠাকুর দেবতা করেন, ভজন গান। বাবার চোখে মা একদমই কোনো কাজের না। মাকে কখনো মানুষ বলেই মনে হয়নি, মনে হতো মায়ের এটা লাইফ নাকি, সারাদিন শুধু সংসারের কাজ করছে, দেখাশোনা করছে আমাদের, এটা আবার কি কাজ। আস্তে 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 মনে হতে লাগলো বাবার কথাই ঠিক, বাবা যেভাবে জীবনে চলতে বলছে এটাই একটা ঠিক পথ, জীবনে নতুন করে বাঁচা উচিত, মায়ের মতন করে এরমভাবে এটা কোনো কাজের কথা না।
আরও বড় চাকরি, আরও বড় হতে হবে, আরও উন্নতি করতে হবে, এই করতে করতে তখন যখন নয়ডাতে এলো, সেখানে সে দেখলো সে কি প্রফেশনাল, তার থেকে 10 ডবল প্রফেশনাল ছেলেমেয়েরা দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে। সেইখান থেকে শুরু হলো তার মানসিক যন্ত্রণাময় দিন। প্রতিটা মুহূর্তে মনে হতো মার্কেটিংয়ের হেড, এত কিছু জীবনে শিখেছি, কিন্তু সব কিছু যেন ফালতু মনে হচ্ছিল। মনে হচ্ছিল প্রতিটা দিন একটু একটু করে পিছিয়ে যাচ্ছি, বসের কাছ থেকে কথা শুনছি, আর 5 জন আমার থেকে এগিয়ে যাচ্ছে, টিম লিডারদের সম্মান পাচ্ছে, আমি কিছু পাচ্ছি না। পেছোতে পেছোতে দেয়ালে যেন পিঠ ঠেকতে শুরু করেছিল। আজকে মেয়েটার মুখ চোখ জলে ভরে গেছে। সেদিন সেই হাসি ফুরফুরে একটা সদ্য জীবন শেষ করতে যাওয়া ছেলে, যে শেষ করতে চাইছে, তাকে মৃত্যুর মুখ থেকে টেনে আনা সেই হাসি খুশি প্রাণোচ্ছল মেয়ে, যে বলেছিল মার্কেটিংয়ে কাজ করি, কথা বেচে আমি খাই। তখন প্রদীপ্ত হেসে বলেছিল, জীবনে হেরে যাওয়া সৈনিক আমি তোমার কথা বেচে বেচাকেনার কোনো কিছুতেই কাজে লাগবো না। সেই মেয়েটার অত কনফিডেন্ট একটা কথাবার্তা, কনফিডেন্ট চেহারা, আজকে যেন সব কিছু যেন ফাঁকা ফাঁকা লাগছে। এর মধ্যেও এতটা দুঃখ, এতটা যন্ত্রণা, ভাবাই যায় না। কথা বলতে বলতে মেয়েটা কেঁদে ফেললো। বললো, একদিন 31শে ডিসেম্বর রাত, যখন সবাই নিউ ইয়ারে নতুন কিছু ভাবছে, জীবনে আনন্দ করছে, পার্টি করছে, আমি ভাবলাম এই দিনটা আমার শেষ হোক। প্রদীপ্ত চোখটা জ্বলে উঠল। এমন সময় স্মিতার হাতটা ধরতে গেল। হাতটা ধরতে গিয়ে আজ প্রথমবার ফিল করলো হাতটার মধ্যে দিয়ে তার হাত এপার ওপার হয়ে গেল, যেন মানুষের কোনো হাতই না, একটা বায়বীয় হাত। হাতটা শুধুমাত্র ভিজে গেল। প্রদীপ্ত অবাক হয়ে এক ঝটকায় উঠে দাঁড়ালো। স্মিতা এবার কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আমাকে ভয় পেলে? প্লিজ ভয় পেও না, আমাকে সবাই ভয় পায়। তোমাকে এতটা মনের কথা বললাম, এত আপন করলাম, তুমি ভয় পেও না। প্রদীপ্ত মেলাতে পারছে না, তার সামনে যে দাঁড়িয়ে আছে মেয়েটা, যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচালো, যে এত গল্প করলো, তার মনের মধ্যে নতুন করে বাঁচার একটা আবেশ এনে দিল, সে বলল, হ্যাঁ আমি নেই। এই জন্য তুমি মনের কথা পড়তে পারো, এই জন্য তুমি আমার নারী নক্ষত্র জানো, এমনকি আমার ভাষা, আমার সংস্কৃতি, সব কিছু তুমি জানো, শুধুমাত্র তুমি নেই বলে। হ্যাঁ, একটাই অনুরোধ, আমাকে ভুল বোঝো না, আমার এই বন্ধুত্ব ত্যাগ করো না, আর আমাকে ভয় পেও না। আমি বড় একা, এই পৃথিবীতে আমার এখন আর কেউ নেই। বড় মায়ের কথা বারবার মনে পড়ে। মা খালি বলতো, জীবনে উচ্চাকাঙ্ক্ষী হইও না, যা পেয়েছ তাতেই খুশি থাকো। খুশি থাকতে পারিনি। প্রদীপ্তর চোখে জল এসে গেছে, ওর পাশ ঘেঁষে বসে পড়েছে। আর ভয় লাগছে না প্রদীপ্তর, সকল ভয়কে জয় করে ফেলেছে। এবার ওই বায়বীয় হাতটাকেই ধরার চেষ্টা করলো, হাতটা ভিজে গেল। মেয়েটার চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। বললো, 17 তলার ওই বিল্ডিংটা থেকে আমি ঝাঁপ দিলাম, মুখটা আমার থেতলে গেছিল। তারপর এক অদ্ভুত অন্য অনুভূতি, যখন বুঝলাম আমার জীবন শেষ হয়ে গেছে। এতদিনের এত পড়াশুনো, এত লড়াই, এত কম্পিটিশান এক লহমায় শেষ। তবে প্রদীপ্ত জানো, বেঁচে মরে যাবার পর জীবনের মানেটা আরও বুঝতে শিখেছি। বুঝতে পারলাম মারা গেলেই সব কিছু শেষ হয়ে যায় না। আগে থেকে জীবন শেষ করে ফেলা মানে তোমার যেতটুকু আয়ু বাকি ছিল, এই এতটা সময় তোমাকে এই বায়বীয় পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে। কেউ তোমাকে দেখতে পাবে না, তুমি সব কিছু দেখতে পাবে। কেউ সময় শুনতে পারবে না, তুমি সব কিছু শুনতে পারবে, আর হাওয়ায় ভেসে ভেসে বেড়াবে। এই জীবনের এক অদ্ভুত, এই নদীর এপার থেকে ওপারটা যেমন ভালো লাগে, জীবনের এপার থেকে মৃত্যুর পরও একটা জীবন, যে জীবনে আমি আছি, এই বায়বীয় জীবন থেকে মনে হয় আগের জীবনটা শেষ না করলেই বোধহয় ভালো হতো। আরও কিছুদিন হয়তো বাঁচা যেত, নিজের জীবনটা হয়তো কমপ্লিট করা যেত, যদি না উচ্চাকাঙ্ক্ষী হতাম, যদি না বাবার কথা শুনতাম, যদি না মায়ের কথা একটু বেশি করে শুনতাম, জীবনটা হয়তো অন্যরকম হতো। বলে শেষবারের মতো প্রথম যার মুখটা মনে পড়েছিল, হাওয়ায় যখন ভাসতে 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 নিচে পড়েছিলাম, মায়ের মুখটা। মা ভজন গাইছে, সেই ছবিটা চোখের সামনে একবার ভেসে উঠেছিল। তারপর কিছুক্ষণ কিচ্ছু জানি না। পরে যখন বুঝলাম, দেখলাম একটা বায়বীয় শরীর পেয়েছি আমি। এই শরীর নিয়ে হাওয়ায় উড়ে উড়ে বেড়ানো যায়, জীবনকে আর অনুভব করানো যায়, সব কিছু চোখের সামনে দেখা যায়, জীবনের গতি দেখা যায়,
কিন্তু তবু সবার কিছু থেকে আলাদা থাকা যায়। আস্তে আস্তে ভোরের আকাশটা চকচক করে উঠছিল। স্মিতাঞ্জলি বলল, এবার আমার সময় হয়েছে, এবার আমি যাই। বলল, কেন? বলল, এই দিনের আলো সহ্য করতে পারি না। আমাদের জন্য বরাদ্দ রাতের অন্ধকারটুকু। এই সূর্যের আলো আমাদের সহ্য হয় না। এই সময়টাই আমরা ঘুমিয়ে থাকি। আমরা আবার জেগে উঠি যখন রাতের অন্ধকারে। সন্ধেবেলা আমি আবার আসবো, পার্কে দেখা করব। এবার আমাকে যেতে হবে, নাহলে আমার বড্ড কষ্ট হবে। প্রদীপ্ত বলে, পার্কে না, তুমি আমার বাড়িতে এসো। এবার থেকে তুমি আমি একই সঙ্গে আমার ফ্ল্যাটে থাকবে, আমরা একসঙ্গে থাকবো, এভাবেই থাকবো। তোমার এই দোমড়ানো মোচড়ানো মুখ আমার একদম আমাকে ভয় দেখায় না। কারণ প্রদীপ তো এবার জেনে গেছে, ওর আসল রূপ, আসল সব কিছু জেনে গেছে, আর কোনো কিছু লুকোনো নেই। এবার থেকে প্রদীপ তোর একটা সত্যি নতুন জীবন শুরু হলো। নতুন করে আবার গান লিখতে শুরু করলো। বাড়ির সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ। মহেশদা আলেকালে কথাবার্তা বলে, খোঁজ খবর নেয়। বিদিশা তার ছবি কবেই ছিঁড়ে কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিয়েছে স্মিতার সামনে। এখন তার জীবনে শুধুই স্মিতা, একজন বায়বীয় বান্ধবী, একসঙ্গে একই ফ্ল্যাটে থাকে, তার সঙ্গে তার জন্য সাউথ ইন্ডিয়ান রান্না করে, তার ঘর গুছিয়ে দেয়, ঘর সুন্দর করে সাজানো, আলপনা দেওয়া, এমনকি তার ঠাকুরের সিংহাসনও তৈরি করে দিয়েছে। প্রদীপ তোরও চেহারা, পোশাক আশাক অপূর্বভাবে পাল্টে গেছে। অফিসের লোকেরা এই 3 মাস তাকে যখন থেকে দেখছে, এপ্রিল মাস থেকে, এতটা গোছানো, এতটা সফিস্টিকেটেড দেখেনি যতটা এখন দেখছে। তার কাজকর্মে পরিবর্তন এসেছে, আগ্রহ এসেছে, কারণ তার মনে হচ্ছে বাড়ি যাওয়ার আগ্রহ তৈরি হয়েছে যে স্মিতা সন্ধ্যাবেলায় তার জন্য অপেক্ষা করবে। অদ্ভুত একটা সংসার তৈরি হয়েছে, বায়বীয় সংসার। একসঙ্গে গল্প করা, গান লেখা, একসঙ্গে থাকা আর একা একা লাগে না। মনে হবে এই পৃথিবীর থেকে এই বায়বীয় মানুষটা অনেক ভালো, তাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। তবে প্রদীপ তো খুব অবাক হতো তার ঠাকুর ঘর গোছানো, ঠাকুরের সিংহাসন তৈরি করা, ঠাকুরকে পুজো দেওয়া, এগুলো দেখলে তার খুব অবাক লাগতো যে তুমি এগুলো করছো কেন। বলে নাকি ভূতের এসব করে না। বলেছে, তুমি কি সিনেমা দেখে আসো? সিনেমা দেখে আমাদের বিচার করছো? করো না। কেন, তুমি দেখোনি মন্দিরের বাইরে দাঁড়িয়ে আমি প্রণাম করেছি? বলে, হ্যাঁ আমি তো দেখেছি, মন্দিরের বাইরে দাঁড়িয়ে তুমি ঠাকুরকে প্রণাম করছো, এক দৃষ্টে তুমি দেবতার বিগ্রহের দিকে তাকিয়ে আছো, তোমার ভয় লাগে না? বলো, সব সিনেমায় হয়, সব আত্মা একরকম হয় না, সব কিছুকে একভাবে বিচার করা যায় না। বললো, হবে হয়তো। সত্যি তো আমরা কতটুকু জানি? যতটুকু আমাদের জানানো হয় সেইটুকু জেনে আমরা লাফালাফি করি। আমাদের জানার বাইরে প্রচুর কিছু, অনেক কিছু আছে জানার জন্য, চেষ্টাই করি না আমরা জানার। এই রকম গল্প গুজব করতে করতে তাদের দিন কাটছিল। এমনই একটা সময় কলকাতায় তার বাবা মা বেশ চিন্তিত। এতদিন হয়ে গেছে, নয়ডা থেকে ছেলে আসেও না, ফোন করা প্রায় বন্ধ করেছে। মাঝে মধ্যে মহেশদার সঙ্গে কথা হয়, বলে ভালো আছে, অফিসে যাচ্ছে আসছে, আনন্দে আছে। কিন্তু ভিডিও কল করতে গিয়ে একদিন ওর মা অনেক দিন বাদে যখন ছেলের সঙ্গে কথা বলছিল, একটা মহিলার একটা ছায়া দেখতে পেয়েছিল ভিডিও কলে। ছেলের পাশ থেকে একটা মহিলার ছায়া এদিক থেকে ওদিক চলে যেতে 2-3 বার দেখেছে। তারপর থেকেই তার মা ভাবলো কোনো একটা মেয়ে ভিডিও কলে সামনাসামনি আসতে চাইছে না, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। তার মানে তার ছেলে একটা মেয়ের সঙ্গে নয়ডার ফ্ল্যাটে আছে। তার ছেলে তো এরকম না। অবাক হয়ে গেল, ছেলেকে চিনতে পারছে না। একদম মধ্যবিত্ত ছাপোষা মানসিকতার ছেলের হঠাৎ এত উন্নতি। মা বাবা তার চেনা ছেলেটাকে মেলাতে পারছে না। ভাবলো এবার একদিন ছেলের কাছে যেতে হবে। ছেলে কোনো আগ্রহ দেখালো না, তো ভাবলো যে ওর অপেক্ষায় থাকলে হবে না, নিজেদের গিয়ে দেখতে হবে। সত্যি কি দেখলো নাকি মনের ভুল? ছেলের এত পরিবর্তন। তাই ভিডিও কলে ছেলের চেহারায় বেশ পরিবর্তন, ঝাঁকড়া চুল, গালে ভর্তি দাড়ি, একদম উস্কো খুস্কো পোশাক, সেখান থেকে একদম একদম ধোপদুরস্তর, একদম সফিস্টিকেটেড একটা লুক নিয়ে এসছে। ভালো লাগলো দেখে, তবে অবাকটা বেশি হয়েছিল তার মা। এমন সময় একদিন বিদিশা ছুটে আসে তার মায়ের কাছে, বলে ক্ষমা চাই, প্রদীপ্তর কাছে ক্ষমা চাইতে চাই। তখন জানতে পারলো প্রদীপ্ত নয়ডা চলে গেছে। বললো, নতুন করে যদি আর একটা সুযোগ পাই আমরা আবার কি শুরু করতে পারি না আন্টি? আন্টি তাকে বললেন, দেখো তোমার দুঃখেই তো ওখান থেকে চলে গেছে, তোমরা যদি নিজেরা সব কিছু মিটিয়ে নিতে পারো, মিলেমিশে যেতে পারো, তাহলে তো ভালোই হয়। প্রদীপ তো রবিবার করে বলতো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বানাও। স্মিতা তার
ফ্ল্যাটে বসে রান্না বান্না সব কিছু করতো, একদম সংসারী জীবনযাত্রা। সেখানে কোনো মানুষকে পছন্দ করতো না, কোনো পরিচারিকা রাখিনি, এমনকি একটা দুধওয়ালা দুধ দিতেও আসতো না। মানুষের পৃথিবী, মানুষজন আর অসহ্য লাগতো, যেন মানুষ থাকলেই স্মিতা বেরিয়ে চলে যাবে, এটা তার পছন্দ ছিল না। তার এই বায়বীয় সংসার, এটাই তার খুব ভালো লাগে। এরকমই একটা সময় হঠাৎ করে যেদিন সকালবেলা বাবা মা এসে হাজির হলো, ডোরবেলটা বেজে উঠল 9 রাতে, না জানিয়ে হঠাৎ করে চমকে গেছিল প্রদীপ্ত। দরজা খুলে মা বাবা তাকে দেখে যতটা অবাক হয়েছে, সেও অতটাই অবাক হয়েছে। বাবা মা বিদেশে একসঙ্গে। খুব রেগে গেল, বললো কি ব্যাপার, কি দরকার এখানে? সেলসম্যানের মতো তাদের বাইরে দাঁড় করিয়ে বক বক করে যাচ্ছিল প্রদীপ্ত। স্মিতা ইশারা করে বলল, ওদেরকে ভেতরে ডাকো। একই কথা, বাইরে দাঁড় করিয়ে রেখেছ কেন? তারা সবাই ভেতরে এলো, এসে বসলো। ঘর দৌড় দেখে অবাক। ছেলের চেহারা শুধু না, ঘর দৌড় পরিপাটি এত সুন্দর গোছানো, মনেই হচ্ছে যে কোনো একজন মহিলায় গুছিয়েছে বা কোনো একজন কাউকে রেখেছে যে কাজকর্ম করে। ঘরে আলপনা দেওয়া, ঠাকুরের আসন, ঘর দৌড় গোছানো। এই ঘর দৌড় দেখতে দেখতে ওর মা দেখলো ঘরের মধ্যে একটা মেয়েদের কিছু প্রসাধনী জিনিস রাখা, খুব সামান্য, কিন্তু বুঝলো এগুলো ছেলেদের জিনিস না। লিপস্টিক আছে, তার সঙ্গে কয়েকটা জিনিস আছে। বললো, কোনো একটি মেয়ে থাকে তোমার সঙ্গে? কোনো কিছু বলার আর দেরি হলো না। কিচেনের মধ্যে ছিল স্মিতা। সে ডাকলো, প্রদীপ্ত সেখানে ছুটে গেছে। কে কে কফি খাবে, চিনি খায় না খায়, এগুলো জিজ্ঞেস করছিল। কফিটা ট্রেটা নিয়ে আসতেই যাবে, ততক্ষণে মা রান্নাঘরে এসে গেছে। মা দেখছে ডেনিম আর পিঙ্ক কালারের ফুল স্লিভ শার্ট পরা একটা মেয়ে রান্নাঘরে কাজ করছে। বললো, প্রদীপ্ত তুই বিয়ে করেছিস, আমাদের জানাসনি তো? তারপর যখন মেয়েটি সামনে ঘুরল, তাদের শরীর কেঁপে উঠল, হাত পা ঠান্ডা হয়ে গেল, চিৎকার করে উঠলেন ওর মা। মেয়েটার মুখটা পুরো থ্যাতলানো, চতুর্দিক থেকে রক্ত জমে জমে একটা বীভৎস মুখ, আর তার হাতে সে কফি ট্রে ধরে আছে। এই দৃষ্টি দেখে প্রদীপ্ত আরও চেঁচিয়ে উঠল মাকে দেখে। একদম লিভিং রুমে নিয়ে গিয়ে বলল যে এবার নিশ্চয়ই তোমরা আমার ওপর আবার শুরু করবে, চেষ্টা করবে ওকে আমার জীবন থেকে হাঁটানোর, আবার গুরুদেবের কাছে যাবে, মথুরায় যজ্ঞ করাবে। এসব আমি কিচ্ছু করতে দেব না। ও আমার জীবনে যেমন আছে তেমন থাকবে, ওকে ভালোবাসি, ধরে নাও ও আমার স্ত্রী, আমি ওর সঙ্গে এই পৃথিবীতে এভাবেই থাকবো। যদি না চাও পৃথিবী থেকে বেরিয়ে গিয়ে বাইরের পৃথিবীতে, ওর পৃথিবীতে গিয়ে আমি আশ্রয় নেব। মা বাবা ভয়ে শোকে পাথরের মতন হয়ে গেছেন। কি বলবেন, ছেলের এই অবস্থা মানতে পারছেন না। একটা মেয়েকে নিয়ে সন্দেহ করছিলেন, তবে সে মেয়ে মানুষ না, একটা অশরীরী আত্মা। আত্মাকে তো বিশ্বাস করা যায় না, কিন্তু তাকে চোখে দেখার পর কী করে অবিশ্বাস করা যাবে? প্রদীপ্তর বাবা মা পেরিয়ে চলে যান, বিদিশাও চলে যায়। প্রদীপ্ত জানে এবার বাবা মা চেষ্টা করবে তাকে জীবন থেকে সরানোর। স্মিতা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল, বুঝতে পেরেছে তার বাবা মা কিরম ভয় পেয়েছে। এবার প্রদীপ্ত স্মিতাকে পরামর্শ দেয় যে দেখো, আমি জীবনটা শেষ করতে চাই, আর এই জীবনকে আমি বয়ে নিয়ে বেড়াতে চাই না, তুমি এবার কিছু ব্যবস্থা করো। স্মিতা বলে, কি এত কষ্ট করে তোমাকে নতুন জীবনে ফেরালাম, তুমি চলে যাবে? এরম হয়? আর মৃত্যু বললে, মৃত্যু, জীবনের থেকে মৃত্যু অনেক কঠিন, আর মৃত্যুর পরের জীবন এত সহজ নয়। আমাকে দেখছো না? বলে, যাই হোক, আমি তোমার সঙ্গে থাকবো, একসঙ্গে থাকবো, এই পৃথিবীতে বাঁচার তো কোনো কারণও নেই। আর বাবা মা আবার আমাদের বিরক্ত করবে, কিছু না হোক তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দেবে, কিছু তন্ত্রমন্ত্র করবে হয়তো। তো আমি তোমার সঙ্গে থাকতে চাই, একটা ব্যবস্থা করো। কিছুদিন কেটে যায়। একদিন নয়ডার নিশুতি একটা ফ্ল্যাটে, বড় অ্যাপার্টমেন্টের মাথায় এসে তারা দাঁড়ায়। কেউ কোথাও নেই, ফ্ল্যাটটা পুরোপুরি রেডি হয়নি, ফাঁকা, চতুর্দিক নিস্তব্ধ অন্ধকার, দূর থেকে হাইওয়ে দেখা যাচ্ছে। 18 তলা বিল্ডিংয়ের ওপরে বসে প্রদীপ্ত গিটার বাজিয়ে গান শোনাচ্ছে, শেষ যে গানটা সে কম্পোজ করেছে। স্মিতা বসে বসে শুনছে, তার চোখে জল। কত কথা, কত গল্প বললো, আর কোনো চিন্তা নেই, এবারে আমরা একসঙ্গে থাকবো। স্মিতা কোনো উত্তর দিল না। প্রদীপ্তর কত স্বপ্ন। তারপর একসঙ্গে ওর হাত ধরে বললো, আমার হাতটা ধরো। ব্যাস। এই চলে যাবার আগে আরও একটি ঘটনা হয়েছিল। সে যে চলে যাচ্ছে, সে যে জীবন শেষ করে ফেলছে, এবং তার যা যা প্ল্যানিং বাবাকে মেল করে ডিটেলে জানিয়েছিল।
তার প্রতিটা স্টেপ, যে আমি এই দিন এইখান থেকে এভাবে চলে যাব, আর আমাকে বিরক্ত করো না, আমি ওর সঙ্গে ওর জগতে চলে যাচ্ছি, যাবতীয় জানিয়েছিল। যেদিন মেল করলো, সব জানালো, তারপরে তার মৃত্যু সংবাদ আসে, সে পৃথিবী ছেড়ে চলে গেছে। তারপর কি হয়েছে, মৃত্যুর পর তারা দুজনে একসঙ্গে আছে কি না, তারা একসঙ্গে যা স্বপ্ন দেখেছিল সেটা হচ্ছে কি না কেউ জানে না। কিন্তু নয়ডার সেই তৈরি না হওয়া ফ্ল্যাটের একজন বাঙালি ছেলের চিৎকারের গলা, স্মিতাঞ্জলি আজও সবাই শুনতে পায়। রাত যত গভীর হয়, ছেলেটার ডুকরে ওঠে কান্না, আর সেই মেয়েটাকে খুঁজে বেড়ানো অনেকে নাকি ফিল করেছে। যার ইনভেস্টিগেশন করতে ঋতুপর্ণা সরকার তার বাবা মার সঙ্গে ওই জায়গায় গেছিলেন। তার ধরা পড়েছে যে ছেলেটি কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে, তার আত্মা মুক্তি পায়নি, সেটা খুব পরিষ্কার বোঝা গেছে। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার, যে মেয়েটির জন্য সে নিজের জীবনটা শেষ করলো, তাকে সঙ্গে থাকবে, তার সঙ্গে তার বায়বীয় জগতে থাকবে, তাহলে কি তাকেও পেল না? জীবন্ত বান্ধবীকে তো সে পায়নি, মৃত বান্ধবীকেও কি সে পেল না? এটা একটা বিশাল বড় প্রশ্ন রেখে যায়। তবে ওনাদের মতো প্রত্যাত্ত্বিকদের মতে উনি একটা থিওরি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। উনি লিখেছেন, বিদেহী আত্মারা মৃত্যুর পর সবসময় শান্তি পায় না বা মুক্তি পায় না, অথবা এরা সহজেই নিজে থেকে মুক্তি পেতে চায়ও না, বরং তারা খোঁজে একজন এমন সত্তাকে যারা তাদের কাছে এই পৃথিবী বিষাদময় হয়ে উঠেছে। আপনজনহীন, মায়াহীন, প্রেমশূন্য, হতাশ চিত্তে তারা ঘুরে পড়েছে। তাদেরকে তারাও অধিগ্রহণ করে, বশীভূত করে, আত্মিক করে। প্রেততত্ত্ব অনুসারে একে বলে অ্যাবজর্পশন বা আত্মিককরণ। বিজড়িত হওয়ার এই একটা জীবিত সত্তা যখন আত্মহত্যা করতে চায়, তখন আর একজন তাকে মৃত্যুর জন্য প্ররোচিত করতে পারে, বা এমন একটা ধারণা তৈরি করতে পারে তার মনের মধ্যে যে এই পৃথিবী ভালো না, মৃত্যু হলে অমোঘ শান্তি, মৃত্যুর পর ভালোবেসে একসঙ্গে বাঁচা যায়, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, একটা অন্যরকম আনন্দের জীবন, এগুলো তাদেরকে বোঝানো হয়। নিজের সঙ্গে তারা একসঙ্গে চলার এবং প্রচুর স্বপ্ন দেখায়। জীবন্ত শরীর মৃত্যুকে বেছে নেয়, অথবা পরিপূর্ণ পরিতৃপ্তিতে অধিগ্রহণকারী বিদেহী আত্মা বিমুক্ত হয়। ঠিক যেন নিজের মধ্যে এক অপূর্ণতাকে আর একজনের মধ্যে দিয়ে তারা চলে যায়। স্মিতাঞ্জলির ক্ষেত্রে এমন কিছু হয়েছে কিনা বলা কঠিন। স্মিতাঞ্জলির আমরা জানি অনেকটা জীবন তার বাকি ছিল, কিন্তু প্রেততত্ত্ব অনুসারে সে তার বাকি যা আত্মা হয়ে যে ঘুরে বেড়াবার যন্ত্রণাটা থেকে মুক্তি পাওয়ার জন্য তার ভাগের জীবনটা, ওই বায়বীয় জীবনটা প্রদীপ্তকে দিয়ে চলে গেল। হতে পারে, সম্ভাবনা আছে, এরকম নাকি অনেক ঘটনা ঘটেছে, এরকম ঘটনার হদিস তারা পান যারা প্রেততত্ত্ব নিয়ে কাজ করেন। এই থিওরি সম্পর্কে তোমাদের কার কি মতামত, তোমরা কিভাবে দেখছো, তোমরা এই বিষয়ে কতটা সচেতন অবশ্যই জানিও। কেমন লাগলো ঘটনা বন্ধুরা? প্রদীপ্তর আত্মা, কিছু কিছু জায়গায় প্রচুর নাম চেঞ্জ করা হয়েছে, তার বাবা মা ডাক্তার, তাদের নাম চেঞ্জ করা হয়েছে, কিন্তু ঘটনাটা সম্পূর্ণ সত্যি ঘটনা। তিনি নিজে গেছিলেন প্রেততাত্ত্বিক হিসাবে গবেষণা করতে, সেখানকার থেকে যা যা জানতে পেরেছেন, যতটা জানতে পেরেছেন তার বাবা মা, তার কলিগ, পাশাপাশি সবার কাছ থেকে যতটুকু জানা গেছে, এবং সবথেকে বড় কথা প্রদীপ্তর মেল এবং মাহেশ দার সঙ্গে তার কথাবার্তা, সব কিছু থেকে কালেক্ট করা ঘটনা আজকে তোমাদেরকে শোনানো হলো, যে কী ঘটেছিল। তার মৃত্যুর পর তার আত্মা মুক্তি পায়নি, এবং যদি সত্যি স্মিতাঞ্জলির সঙ্গে তার জীবনটা জড়িয়ে যেত, বায়বীয় জীবনটা, তাহলে দুজনেরই মুক্তি ঘটে যেত, কিন্তু সেটা হয়নি। সে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে, মানে স্মিতাঞ্জলিকে মৃত্যুর পর আর দেখতে পায়নি, এটাই ধারণা করা যায়। জীবনও শান্তি পায়নি, মৃত্যুর পরও ছেলেটি শান্তি পেল না। অদ্ভুত একটা দুঃখময়, মানে যার এদিকেও কাজও হয় না, তার ওই জায়গাও কিছু হয় না। সেই একই কথা, নদীর এপার থেকে ওপারটা ভালো লাগে। তো মৃত্যু কোনো কিছুরই সলিউশন না, জীবনটাই থাকা দরকার। আর এক বায়বীয় সত্তাকে বান্ধবী বানিয়েই তার জীবনটা শেষ হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা ঘটনাটা অবশ্যই জানিও তোমাদের মতামত। আর আরেকটি অনুরোধ করে যাব ঘটনা শেষ করার সময়, এমন কিছু কমেন্ট করো না যারা ঘটনা পাঠাচ্ছেন তারা আহত হন, তাদের সম্মানকে একটু মাথায় রেখো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। শেষ করছি, আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।